চার 118 চরফেশন মনপুরার নুরুল ইসলাম নয়। আমার জন্মসন শরীফপাড়ায় ম্যাডামের সবচেয়ে কাছাকাছি যাওয়ার সুযোগ পেয়েছি তিনি যখন কোর্টে হাজিরা দিতেন। গত 16 বছর ফেসিবাদ বিরোধী ধারাবাহিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তখন তো রাজপথ উত্তাল স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমি প্রেসিডেন্ট হতে পারিনি, একবার গ্রেপ্তার করেছিল। হাজার হাজার দিন আমরা বাসায় ঘুমাইতে পারিনি। তখন যদি আমি ধরা পড়ি ওরা আমাকে মেরেও ফেলতে পারতো। বনদ্বীপ পর্যন্ত গাড়িতে আসছি, আইসা জাস্ট হেলমেট পরলাম, তারপরে চাদর করে একটা মাস্ক দিয়ে তারপর মোটরসাইকেল আমি রাস্তায় ঢুকে গেছি। প্রশ্নই আসে না। বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছে তাদের দাবি ছিল কোটা সংস্কার। লাস্টে তার কোনো কুল কিনারা নাই। যদি শেখ হাসিনা যদি জিতে যাইতো, শেখ হাসিনা যদি 1000 মামলা হইতো, আমার 900 মামলা আমাকে নাম থাকতো। আমি নিছক এমপি হওয়ার জন্য এখানে আসিনি। প্রভাববোধে ভুগি যখন বাচ্চারা লাইনে দাঁড়িয়ে থাকে, চাঁদাবাজ, দখলদার, দুর্বৃত্ত, এরা কোনোভাবেই দলে জায়গা পাবে। আমি আমার এই আপসীন ভূমিকা থাকতে চাই। চরফেশন মনপুরাবাসী এবং তরুণ যুবকরা কেন আপনাকে ভোট দেবে? নতুন বাংলাদেশের চার্টার হিসাবে 31 দফা জাতির সামনে উপস্থাপন করেছে। লেখাপড়া করতে হবে। আমরা আগামী দিনের রাজনীতি এবং বাংলাদেশটা দেখতে চাই যুক্তির বিপরীতে যুক্তি, জ্ঞানের বিপরীতে জ্ঞান কথা দিই। আসসালামু আলাইকুম সবাইকে। মধ্যাহ্নের এই সময় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রুবাইদুল ইসলাম তাফিম আছি আপনাদের সঙ্গে। আনফিল্টার টাইমসের আজকের শোতে জনগণ থেকে জনপ্রতিনিধির আজকের শোতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন বর্তমান জাতীয়তাবাদী যুব দলের সাধারণ সম্পাদক এবং ভোলা 4 118 চরফেশন মনপুরার বিএনপি জাতীয়তাবাদী দল মনোনীত ধানের শীষ প্রতীকের এইবারের বহনকারী মোহাম্মদ নুরুল ইসলাম নয়। আসসালামু আলাইকুম। আসসালাম। প্রথমেই আমি একটা আমার ইন্টারেস্টের জায়গা, সব জায়গায় সবাইকে ভাই বলে সম্বোধন করা হয়, কিন্তু আপনাকে সবাই দাদা দাদা বলে। এই নামের আসলে উৎপত্তি স্থলটা গুলো থেকে? না, সবাই না, এটা হচ্ছে আমাদের ঢাকায় আমার কলেজ জীবন থেকে এটা হয়েছিল। আসলে যেহেতু কলেজ জীবনে আসছি আমরা, আপনার শৈশব থেকে আসলে আপনার শিক্ষাগত জীবন, তারপর শৈশব কোথায় কীভাবে কেটেছিল এইসব ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম। আমার জন্ম আসলে এই চরফেশনে শরীফপাড়ায়। তো এই চরফেশনে আলো বাতাসে আমি বড় হয়েছি। ছোটোবেলা এখানে ইদারে গিয়ে আরবি পড়েছি, তারপরে এখানে প্রাইমারি হাই স্কুল শেষ করে তারপর আমি ঢাকায় গিয়েছি। সেখানে গিয়ে ছাত্রদলের রাজনীতির সাথে আমি সম্পৃক্ত হয়েছি। ছাত্রদলের রাজনীতি শেষে যুবদলের রাজনীতি সম্পৃক্ত হয়েছি। এরপর আমি বিএনপি নির্বাহী কমিটির সদস্য হলাম। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনের অনুকম্পা যে আমি চরফেশনে আমার জন্মভূমিতে আমার প্রিয় মানুষদের কাছে এসে তাদের সাথে নিয়ে রাজনীতি করার সুযোগ পাচ্ছি এবং তাদের সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপনি রাজনীতি যখন শুরু করেন, আপনার জাতীয়তাবাদী দলের যে প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনার আদর্শে আপনি কতটুকু আদর্শিত হয়েছিলেন? আমার জন্মের পর থেকেই যখন আমাদের একটু বুঝ হলো, তখন পরিবার থেকে এবং পারিপার্শ্বিক যারা ছিল তাদের কাছ থেকে জিয়াউর রহমান সাহেব আমরা গল্প শুনতাম। ওনার 71 সালে স্বাধীনতার ঘোষণা এবং ওই সময় ওনার ভূমিকা। এরপরে উনি যখন রাষ্ট্র ক্ষমতায় আসলেন তখন আমরা ছোটই, কিন্তু তখন ওনার দেশপ্রেম, ওনার সততার গল্প আমরা শুনতাম। এবং উনি খুব সাহসী ছিলেন, কম কথা বলতেন, বেশি কাজ করতেন। এগুলো এক ধরনের অনুপ্রেরণা তৈরি করেছে এবং ওনার প্রতি এক ধরনের ভালোবাসা তৈরি হয়েছে। আর আমাদের পরিবারে যারা সিনিয়র ছিলেন, পূর্বসূরীরা, আমাদের বাবা, চাচা, মামা, এরকম যারা আত্মীয় স্বজন, প্রতিবেশী যারা আমাদের সিনিয়র ছিলেন, তারা ওনার পক্ষে সবসময় কথা বলতেন এবং ওনার কোন কোন বিষয়গুলো ওনাদের ভালো লাগতো এগুলো আলোচনা করতেন। এগুলো শুনে তখন ওনার প্রতি ভালো লাগা তৈরি হয়েছে প্রথম। কিছুদিন আগে আগের 2025 সালের 30 ডিসেম্বর আপনার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরলোক গমন করেছেন। তো এর আগে আপনার নেত্রীর সাথে যেসব স্মৃতিগুলো রয়েছে, তার সাথে রাজপথে এতগুলো সময় কাটিয়েছেন, ওগুলো যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। আসলে সবচেয়ে ভালো স্মৃতিগুলো আপনার কী ছিল নেত্রীর সাথে? আমরা ম্যাডামের সবচেয়ে কাছাকাছি যাওয়ার সুযোগ পেয়েছি তিনি যখন কোর্টে হাজিরা দিতেন। প্রতিদিনই আমরা কোর্টে যাওয়ার সময় এবং কোর্ট থেকে ফেরার পথে আমরা ম্যাডামের গাড়ির পাশে থাকতাম
এবং এই পাশে থাকার চেষ্টাকে বানচাল করার জন্য ওই সময় র্যাব পুলিশ কিন্তু বিভিন্ন সময় আমাদের উপর কিন্তু চড়াও হয়েছে, মারমুখী হয়েছে, টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে, একবার গ্রেপ্তার করেছিল। তো এবং আমাদের অনেক নেতাকর্মী তখন ছাত্রলীগ যুবলীগের দ্বারা আহত হয়েছে, তাদের হামলার শিকার হয়েছে। ওই দিনগুলো খুবই ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু আমরা ওই দিনগুলো ম্যাডামের কাছে থাকার সুযোগ পেয়েছি। আর ম্যাডাম কিছু বলতেন না, কিন্তু এটুকু বুঝতাম যে আমাদের এই পাশে থাকাটা উনি খুশি হতেন, আমাদের পাশে থাকাটাকে উনি ভালোভাবেই নিতেন। তখন আপনার ছাত্রদলের যে রাজনীতিটা শুরু হয় ওটা কত সাল থেকে শুরু হয়েছিল? এটা হচ্ছে 1987 সাল থেকে। 87 সাল, তার মানে বাংলাদেশের প্রথম যে স্বৈরাচার বিরোধী আন্দোলন ছিল, রাইট 90-এর আন্দোলন, তখন তো আপনি ছাত্রদলের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তো ওই আন্দোলনে মানে আপনার মানে নেতৃত্ব দানের যে ভূমিকার স্তর শুরু হয়, ওইটার কি আমরা একটু জানতে পারি? আমি প্রথম তখন ঢাকা কলেজে ইন্টারমিডিয়েট ছাত্র, তখন তো রাজপথ উত্তাল স্বৈরাচার বিরোধী আন্দোলনে। তো তখন পলিটিক্সটা আসলে কিছু না বুঝেই করেছি, কোনো পরিকল্পনা নিয়ে যে রাজনীতিতে সম্পৃক্ত হয়েছি এরকমের না। তো তবে স্বৈরাচার বিরোধী আন্দোলন করার এক ধরনের স্পিরিট ভিতরে কাজ করেছিল। আপনার এই যে ছাত্রদলের প্রতি যে ভালোবাসা অথবা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর যে ভালোবাসা, এটা আসলে এই ইন্সপিরেশনটা আপনি কোথা থেকে পেয়েছিলেন? না, এটা আমার জন্মের পর থেকে আমাদের পারিবারিক আবহ, আত্মীয় স্বজন, তারপরে পারিপার্শ্বিকতা সব মিলিয়ে এই দলের প্রতি এক ধরনের ভালোবাসা তৈরি হয়েছিল, সেটা মানে মনের অজান্তেই। তারপরে যুব দলের যে প্রবাহমান যে আপনার প্রবেশ, তো এই প্রবেশের সময়কালটা কখন ছিল? আপনি কখন? আমি ছাত্রদলে রাজনীতি থেকে আমি যখন ছাত্রদলের সহসভাপতি হিসেবে বিদায় নিলাম, আমি ছাত্রদলের প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ছিলাম, তো আমি প্রেসিডেন্ট হতে পারিনি। এরপরে অনেক দিন আমার পদপদবীর বাইরে ছিলাম, কমিটির বাইরে ছিলাম। তারপরে যুবদলের কমিটিতে আমি প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছি। সাইফুল আলম নীরব প্রেসিডেন্ট, সুলতান হাসান টুকু ওই কমিটির সেক্রেটারি ছিলেন। যুব দলের রাজনীতিটা কখন থেকে কত সাল নাগাদ স্টার্ট করেছিলেন? এটা 17 বা 18 হবে। 111-এর যে সময়টা, ওই সময়ও আপনি বিএনপির রাজনীতির সাথে, জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো ওই সময়টা আপনার কীভাবে কেটেছিল আসলে? ওই সময়টা রাজপথে, ওই সময়টা বিএনপির যে ভারপ্রাপ্ত মহাসচিব ছিলেন খন্দকার দেলোয়ার হোসেন, আমরা ওনাকে সবসময় সহযোগিতা করার চেষ্টা করতাম। আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়া, উনি তখন কারাগারে ছিলেন। তো তখন এমন একটি অবস্থা ছিল, বিএনপির অনেক বড় বড় এমপি, সাবেক মন্ত্রী এবং বড় বড় নেতারাও কিন্তু পার্টির প্রতি সুবিচার করেনি। কিন্তু আমরা তখন চেষ্টা করেছি অতন্ত্র প্রহরী হয়ে দলের জন্য কাজ করা। আমরা ম্যাডামের পক্ষ থেকে খন্দকার দেলোয়ার সাহেবকে আমরা সব ধরনের সহযোগিতা করেছি তখন, যাতে উনি সাহস পান এবং যে কোনো সিদ্ধান্ত নিতে কোনো পিছপা না হন দলের পক্ষে। গত 17 বছরের যে স্বৈরাচারী একটা শাসন ব্যবস্থা মানে প্রবাহমান ছিল, ওই সময় তো তাহলে আপনাদের রাজনৈতিক জীবন খুবই সংকটে কেটেছে আসলে, আপনারা খুবই স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়েছে আসলে আপনাদেরকে। অবশ্যই জীবনে শত শত দিন বলবো না, হাজার হাজার দিন আমরা বাসায় ঘুমাইতে পারিনি। শুধু তাই না, আমি বাবা মায়ের এক ছেলে, আমার মা মারা গিয়েছেন, আমি জানাজা পড়তে পারিনি। আমার বাবার ক্যান্সার হয়েছিল, পাশে থেকে বাবাকে সাহচর্য দিতে পারিনি, ট্রিটমেন্ট নিজের থেকে মানে পাশে থেকে করাতে পারিনি। মানে বাবা মার প্রতি সন্তানের যে দায়িত্ব, এটা আমি আসলে পালন করতে পারিনি। কিন্তু বাবা মা খুব চাইতেন যে আমি তাদের পাশে থাকি, কিন্তু আমি তখন বাসায় যেতে পারতাম না। আমাদের নামে প্রচুর মামলা ছিল। আমার সরাসরি আমার গায়ে আঘাত করছে। আমি মনপুরে গেছিলাম একটা প্রোগ্রামে, সরাসরি এসে আমাকে মারছে না, মানে যুবলীগ ছেলেটা, ওরা আইসা, মানে এগুলো তো ভাবাই যায় না। তারপর অপারেশনে একবার ঢুকতে দিবে না, চ্যালেঞ্জ করে ঢুকছি, ফজর সময় এসে পরে এখানে পুড়ছি। বেতুয়া ঘাটে শ্রমিক লীগ পুরো দখল করে রাখছে, খিচুড়ি রান্না করছে, ওরা ওই এলাকা দখল করে রাখছে যে আমি লঞ্চ থেকে যাতে নামতে না পারি।
আর এখানে বাস স্ট্যান্ড ছিল ওই যে মুখারবন্দার ওখানে। বাস স্ট্যান্ডে যুবলীগ ছাত্রলীগ মানে দেশীয় অস্ত্র নিয়ে অপেক্ষা করতেছে, আমরা ঢুকতে দেবে না। এর মধ্যে আমি একটা মোটর সাইকেলে বনদ্বীপ পর্যন্ত গাড়িতে আসছি, আইসা জাস্ট হেলমেট পরলাম, তারপরে চাদর ইয়ে করে একটা মাস্ক দিয়ে তারপর মোটর সাইকেলে আমি আসতে ঢুকে গেছি, সিঙ্গেল মোটর সাইকেলে। ও তো বুঝেই নাই, বুঝলে ওরা আমরা কী করছে আল্লাহ ভালো জানে, আল্লাহই রক্ষা করছে। তখন যদি আমি ধরা পড়ি, ওরা পার্টির কাছে ভালো হওয়ার জন্য আমাকে মেরেও ফেলতে পারতো, এবং বাসার সামনে দিয়ে সারাক্ষণ মিছিল হইতেছিল। এই স্বৈরাচার বিরোধী যে আন্দোলনটা ছিল, ওই আন্দোলনে হাসিনা বিরোধী সকল শক্তি এক হয়ে গিয়েছিল, যার কারণে স্বৈরাচারের পতন আমরা মূলত দেখতে পাই। ছাত্র, কৃষক, শ্রমিক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জামায়াত ইসলাম, আমাদের সর্বস্তরের জনগণ আসলে এক হয়ে তারপরে স্বৈরাচারের পতন হয়। কিন্তু ভবিষ্যৎ দেশ বিনির্মাণে আপনি কি মনে করেন কিনা এই ঐক্যের আমাদের আরও প্রয়োজন? না, শুরু থেকে তো আমরা ঐক্যের কথা বলেছি, কিন্তু কেউ কেউ এখানে অ্যাম্বিশাস হয়ে গিয়েছে, তাদের হঠাৎ করে মনে হচ্ছে তাদের রাষ্ট্র ক্ষমতা যাওয়া দরকার। যে কারণে আমরা যখন নির্বাচনের কথা বলতাম 5ই আগস্টের পরে, তারা কিন্তু নির্বাচন পিছানোর জন্য বিভিন্ন রকমের কনস্পিরেসি করেছে। তারা কিন্তু সংস্কারের কথা বলতো, আবার আমরা নির্বাচনের কথা বললে তারা এই ন্যায় বিচারের কথা বলতো। এর আগেও তো আমরা এরকম শুনেছি, আমরা যখন গণতন্ত্রের কথা বলতাম, উন্নয়নের কথা শুনেছি তখন বিপরীতে। কিন্তু এগুলো তো একটা পরিপন্থী নয়, ঠিক না? নির্বাচন, সংস্কার এবং ন্যায় বিচার এগুলো তো চলমান প্রক্রিয়া। একটা রাষ্ট্রের সকল নাগরিকের অধিকারকে নিশ্চিত করার জন্য এই বিষয়গুলো অপরিহার্য বলে আমি মনে করি, এবং এগুলো চলমান থাকবে। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে আপনার দলের ভার পরে আপনার আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার উপর, এরপরে আপনার এখন বর্তমান চেয়ারম্যান তারেক রহমান, ওনার নেতৃত্বে আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার আদর্শ কতটুকু দেখতে পান, এবং উনি দলকে এখন ওই আদর্শে, জাতীয়তাবাদীর আদর্শে কতটুকু সামনের দিকে প্রতিফলন ঘটাতে পারবে বলে মনে করেন? গত 16 বছর ফেসিবাদ বিরোধী ধারাবাহিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেই ধারাবাহিকতায় আমাদের নেতা জনাব তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন যখন বেগম খালেদা জিয়া জেলে গিয়েছিলেন। সেই থেকে এখন পর্যন্ত জনাব তারেক রহমান নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে কোনো ভুল করেছেন বলে আমি মনে করি না, এবং ওনার বক্তব্য, ওনার কথাবার্তা, উনি শব্দচয়ন, এগুলো উনি সাবধানে করেন। উনি বাহুল্যবর্জিত কথা বলেন এবং প্রয়োজন ছাড়া উনি কথা বলেন না, এবং এখন মতো ওনার কোনো বক্তব্য থেকে ভুল খুঁজে বের করতে পারেনি। এবং ওনার নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রেও আমি মনে করি কোথাও কোনো ভুল হয়নি। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত যে ওনার ধারাবাহিক নেতৃত্বের ফলে সর্বশেষ বাংলাদেশে একটি গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল, একটি পটভূমি তৈরি হয়েছে। সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বাংলাদেশে একটি সফল ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে, যে গণ অভ্যুত্থানটিতে এদেশের সকল শ্রেণী পেশা মানুষ অংশগ্রহণ করেছে। ছাত্র, শিক্ষক, তরুণ, যুবক, শ্রমিক, আইনজীবী, সাংবাদিক, টেলিভিশনের শিল্পী, গায়ক গায়িকা থেকে আরম্ভ করে এমন কেউ বাদ নেই যে এই গণ অভ্যুত্থানের অংশগ্রহণ করেনি। নারী, পুরুষ, বাঙালি, অবাঙালি, মুসলিম, অমুসলিম সবাই অংশগ্রহণ করে। বৈষম্যবিরোধী আন্দোলন যারা করেছে তাদের দাবি ছিল কোটা সংস্কার, কিন্তু সেই আন্দোলনটাকে এক দফার দিকে টান করিয়েছে বিএনপি। আমাদের নেতা তারেক রহমানের দৃঢ়তার কারণে ওই আন্দোলন এক পর্যায়ে সরকার বিরোধী এক দফা আন্দোলনে পরিণত হয়েছিল, এবং সর্বোপরি এই আন্দোলন, এই যে গণ অভ্যুত্থান, এটা জনাব তারেক রহমানের নেতৃত্বের ধারাবাহিকতায় যে প্ল্যাটফর্ম তৈরি হয়েছে তার উপর দাঁড়িয়ে সফল হয়েছে আমি মনে করি। ফ্যাসিবাদ সরকারের যে প্রধান শেখ হাসিনা, উনি একটা পর্যায়ে দেখা গিয়েছে যে কোটা সংস্কার করে লকডাউন ক্র্যাকডাউন দিয়ে আন্দোলনের গতিকে দমিয়ে দেওয়ার চেষ্টা করতেছিল। তখন কি আপনাদের মানে জাতীয়তাবাদী দলের আপনারা যারা নেতৃত্বের প্রথম দিকে ছিলেন, আপনারা কি তখন আপনাদের মোরাল কি ডাউন হয়ে গিয়েছিল তখন? প্রশ্নই আসে না। আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদেরকে সার্বক্ষণিক নির্দেশনা দিয়েছেন, এবং আমাদের নেতা জনাব তারেক রহমান এক দফা আন্দোলন প্রস্তাবটা কিন্তু উনিই দিয়েছেন। এবং প্রথম যে কোটা সংস্কারে আন্দোলন যারা করেছে তাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের ছাত্রদলকে বলা হয়েছে, আমাদেরকে বলা হয়েছে
হ্যাঁ, এটা তো জানা কথাই যে শেখ হাসিনা কিন্তু তখন বারবার বলেছেন যে এই আন্দোলন তো কোটাবিধি আন্দোলন নয়, এই আন্দোলনের বিরুদ্ধে বিএনপি কাজ করছে। যেই কারণে যতগুলো মামলা হয়েছে প্রত্যেকটা মামলায় বিএনপি নেতাকর্মীদেরকে আসামি করা হয়েছে। আর আন্দোলন যদি শুধু কোটাবিধি আন্দোলনই হবে তাহলে বিএনপি নেতাদেরকে গ্রেপ্তার করা হলো কেন? গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে চোখে কালো কাপড় বেঁধে টর্চার করা হয়েছে, তাদেরকে ঝুলিয়ে পেটানো হয়েছে। এটা কেন করেছে? এবং প্রত্যেকটা মামলায় আমাদেরকে আসামি করা কেন হয়েছে? এবং কেউ স্বীকার করেছে, কেউ করেনি। তাদেরকে সব ধরনের সহযোগিতা আমাদের ছাত্রদলের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, আমাদের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। এবং এক দফা আন্দোলন দৃঢ়তার সাথে, এক দফা আন্দোলনের মধ্যে দৃঢ়তার সাথে কিন্তু আমাদের তারেক রহমান ছিলেন এবং সেই অনুযায়ী উনি কর্মসূচিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। সব মামলা তো আমাদের নাম হয়েছে তখন। মামলা কিন্তু কোটা বিধি ওদের বিধি হয় না, ওদেরকে একবার ধরে নিয়ে গেছিলো, আবার জামিয়া ধরে কিন্তু ওই যে ইয়ে থেকে ডিবি থেকে ছেড়ে দিয়েছে না। কিন্তু যদি এবার সফল না, মানে আমরা এবার যদি সফল না হতাম এই গণ-অভ্যুত্থানে, এটা আমরা তো কোথায় থাকতাম, বেঁচে থাকতাম কিনা সন্দেহ ছিল। যত মামলা হয়েছে অলমোস্ট সব মামলা আমরা আসামি ছিলাম, সব মামলায়। আপনার নামে কয়টা মামলা ছিল? মানে লাস্টে তো কোনো কুল কিনারা নাই। মানে যদি শেখ হাসিনা যদি জিতে যাইতো, শেখ হাসিনা যদি 1000 মামলা হইতো, আমার 900 মামলা আমাকে নাম থাকতো আমাদের পদের কারণে। এটা ঠিক আছে। মানে এই বিগত 17 বছরে আপনারা যারা মানে ভিন্ন মত হয়তোবা ধারণ করতেন, একটা আদর্শিক রাজনৈতিক ধারণা নিয়ে আপনারা রাজনীতি করতেন, কিন্তু কোনো বিনা অপরাধে যখন আপনাদেরকে এত পরিমাণ শাস্তি, এত পরিমাণ জেল, এত পরিমাণ জুলুমের শিকারের মধ্যে দিয়ে যেতে হয়েছে, তখন আপনারা এই জিনিসটা অবশ্যই রিয়েলাইজ করতে পারতেছেন যে মজলুমের উপর আসলে জুলুম হলে আসলে কীরকম লাগে। সেই পরিপ্রেক্ষিতে তারা যদি কোনো জুলুম না করে থাকে, তারা যাতে শান্তিতে থাকতে পারে, এইটা আপনি কীভাবে বাস্তবায়ন করবেন? না, আসলে আমি যেহেতু চব্বিশের রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ পেয়েছি, দল আমাকে মনোনয়ন দিয়েছে, আমি নিছক এমপি হওয়ার জন্য এখানে আসিনি। একটা হচ্ছে যে একটা মানুষের ব্যক্তিগত সফলতা, আর সেই সফলতাকে উপলক্ষ করে ওই মানুষের জীবনের সার্থকতা। আমি আমার রাজনৈতিক সফলতাকে সার্থক করতে চাই এই অঞ্চলের মানুষের সেবা দেওয়ার মধ্য দিয়ে। কারণ এই অঞ্চলের মানুষের যদি ভাগ্যের কোনো পরিবর্তন না হলো আমার রাজনীতিতে আসার কারণে, তাহলে আমার এখানে রাজনীতি করে কী লাভ? আমি তাদের ভোট চাইতে আসছি। আমি কিছু কিছু এলাকায় গিয়ে তাদের জীবন মানের এত খারাপ অবস্থা দেখেছি যে তাদের কাছে ভোট চাইতে আমার লজ্জা লেগেছে। চব্বিশ মনপুরায় আমার এই নির্বাচনী প্রচার করতে গিয়ে যেটা জানলাম সেটা হচ্ছে যে এখানে যারা রাজনৈতিক কর্মী রয়েছে তাদের মধ্যে কেউ কেউ বিপদগামী হয়েছে, আর স্থানীয়ভাবে কিছু লোকজন বিভিন্ন অন্যায় কাজের সাথে জড়িত হয়ে পড়েছে। এরা রাজনৈতিক আশ্রয় নিয়ে রাজনৈতিক প্রভাবটাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের উপরে জুলুম করে। একটা জমাজমি সংক্রান্ত কিছু ঝামেলা আছে, এখানে মাদকের ছড়াছড়ি রয়েছে, আর কিছু কিছু অঞ্চলে, বিশেষ চরাঞ্চলে জীবনমান খুবই নিম্নমানের। তাদের যে মৌলিক যে ডিমান্ড একটা মানুষের, মানে কোনোটাই পুরোপুরি পূরণ হয় না, মানে কোনোটাই না, সব কিছুই মানে একটু একটু করে তারা কোনোরকম বেঁচে আছে আর কি। আমি যখন এই মানুষগুলোর কাছে গেলাম, তাদের জীবন মানের অবস্থা দেখে আমার ভোট চাইতে খুব কষ্ট লাগলো, লজ্জা লাগলো যে এত খারাপ অবস্থায় থাকা অবস্থায় একটা মানুষের কাছ থেকে আমি বেনিফিট চাচ্ছি, মানে আমি তাদের ভোট চাচ্ছি, মানে আমি আমার স্বার্থটাই দেখছি, আমার এরকম মনে হয়েছে আর কি। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন আমাকে, বিএনপি যদি সরকার গঠন করতে পারে এবং আমি যদি এই অঞ্চলে জনপ্রতিনিধি হতে পারি, ভোটে নির্বাচিত হয়ে, আমি এই মানুষগুলোর জন্য কিছু করতে চাই আসলে। জি, আপনি আসলে জনগণের প্রতিনিধি হবেন, জনগণের প্রতিনিধি হতে চান। আসলে জনগণ মানে চরফেশন মনপুরার যত জনগণ আছে, রাইট, কত বেশি মানুষের উপকার আমি আসলাম, এটা তখন আমার জীবনের এইটাই মুখ্য বিষয় আসলে, মানে সার্থকতা হবে। এই কোনো মানুষ আমার কাছে আসলে তার সমস্যার সমাধান করতে পারলে মানে এত ভালো লাগা আমি উপলব্ধি করি, মানে এটা একটা ভালো লাগা কাজ করে তখন। আমরা আপনার নির্বাচনী ক্যাম্পেইনে একটা জিনিস খুবই লক্ষ্য করেছি যে বাচ্চাদের প্রতি যে আপনার যে আগ্রহ,
বাচ্চাদেরকে নির্বাচনী ক্যাম্পেইনে ফুল চকলেট এগুলা দিয়ে যে এই সংবর্ধনা ওরা যে কি খুশি মনে আসলে নেয়, এটা আমরা বাচ্চাদেরকে দেখেছি। বাচ্চাদের প্রতি এই ভালোবাসাটা আসলে আপনার কোথা থেকে আসে? আপনি এত কেন ওদের সাথে কানেক্ট করতে পারেন? মানে আমি খুব অপরাধ বোধে ভুগি যখন বাচ্চারা লাইনে দাঁড়িয়ে থাকে, তখন আমি কারোর সাথে হ্যান্ডশেক না করলে ওদের সাথে হ্যান্ডশেক আমার মানে আমি করি, আর ওদের সাথে হ্যান্ডশেক করতে না পারলে অপরাধ বোধে ভুগি আমি। কারণ এত ছোট ছোট নিষ্পাপ বাচ্চাগুলো রাস্তায় দাঁড়ায় ফুল নিয়ে, তারপরে আমাকে চিনে না কিন্তু বলে যে আমরা যদি ভোটার হতাম নয়ন ভাইকে ভোট দিতাম। আমি সামনে দাঁড়িয়ে থাকলাম অনেকক্ষণ, আমাকে চিনে না কিন্তু সে স্লোগান দিচ্ছে, ভবিষ্যতে দিবে হয়তো। হ্যাঁ, কিন্তু মানে আমি ওদের সাথে একটু হ্যান্ডশেক করতে পারলে, ওদের একদম ছোটো ছোটো দুই একটা কুলে নিতে পারলে তখন একটু ভালো লাগছে, যাক ওরা দাঁড়িয়েছিল আমি রেসপন্ড করতে পারছি। তো এটা তো একটা সহজাত বিষয়, বাচ্চাদের দেখলে আমার খুব ভালো লাগে, সত্যি কথা। এটা আমি অন্য কোনো ভাবে এক্সপ্রেস করতে পারতেছি না। এখন আমরা মানে আপনার নির্বাচনী আসনে আপনি যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি সরকার গঠন করে এবং আপনি যদি জনপ্রতিনিধি হন, মনপুরা এবং চরফ্যাশনের কিছু মানে ভৌগোলিক সমস্যা রয়েছে, ভৌগোলিকগত কারণে। নদী ভাঙনের যে ব্যাপারটা, নদী ভাঙনের ফলে যে আমাদের আবাদি জমিগুলো নষ্ট হচ্ছে, এইসব নিয়ে আপনার আসলে পরিকল্পনা কি? নদী ভাঙ্গন রোধ করার জন্য আমরা টেকসই পরিকল্পনা হাতে নিব ইনশাআল্লাহ। মানে চরফ্যাশন মনপুরা সর্বোপরি গোটা ভোলা জেলার এটা হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ। নদী ভাঙ্গনটা যদি আমরা স্থায়ীভাবে সমাধান করতে পারি, তো এটা তো প্রাকৃতিক বিষয়, মানে আল্লাহ প্রদত্ত একটা বিষয়, কিন্তু আমরা আমাদের চেষ্টাটাকে টেকসই করার চেষ্টা করব। এটা করতে পারলে এই অঞ্চলটাকে ঘিরে আমরা নতুন নতুন কিছু কর্ম পরিকল্পনা আমরা বাস্তবায়িত করতে পারবো। যেমন এই অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, এই অঞ্চলটাকে যদি আমরা সাস্টেনেবল ইকো ট্যুরিজমের আওতায় আনতে পারি তাহলে অর্থনৈতিকভাবে এটা সমৃদ্ধ হবে এই অঞ্চলটা। আর এখানে সামান্য কৃষিকাজ এবং মাছ ধরার বাইরে পেশার ক্ষেত্রে নতুনত্ব নাই, আমরা নতুন নতুন পেশা তখন ইন্ট্রোডিউস করতে পারবো। তো সেই ক্ষেত্রে তখন অর্থনৈতিকভাবে একটা সমৃদ্ধি আসবে। আর তাছাড়া এই অঞ্চলের মানুষের কালচার, আতিথেয়তা, তারপরে এই অঞ্চলের সব কিছু মিলে সুনাম আমি মনে করি যে ছড়িয়ে পড়বে। হ্যাঁ, এই আমাদের ভোলার মানুষজনের একটা সুখ্যাতি আছে, তারা আতিথি পরায়ণতার দিক দিয়ে খুব এগিয়ে। তো আপনি যে ইকো ট্যুরিজমের কথাটা বললেন, আমাদের চরফ্যাশন এরিয়াটা আমরা যা জানলাম যে অনেক অনেক জেলা থেকে বড় আসলে আয়তনের দিক থেকে। তারপরে চরফ্যাশনের একটা সৌন্দর্যের পার্ট আবার মনপুরার দিকে গেলে আমরা দেখতে পাই। তো এই ইকো ট্যুরিজমের যে প্ল্যানিংটা, এইটা যদি চরফ্যাশনে আরও ভালোভাবে বাস্তবায়ন করা যায়, এটা নিয়ে আসলে জাতীয়তাবাদী দল এবং আপনার ভাবনা কি আসলে? না, এইটা তো হচ্ছে আঞ্চলিক একটা বিষয়। আমার দল যদি ক্ষমতায় আসতে পারে তখন আমার দলের কাছে তখন আমি এটা মানে নিবেদন করব যে এই অঞ্চলটাকে আমি নিয়ে এই পরিকল্পনা করতে চাই এবং এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমার এই জিনিসগুলো প্রয়োজন। কী কী প্রয়োজন তখন আমি এই দলের কাছে, সরকারের কাছ থেকে চেয়ে নিব। তখন তো আর দলের বিষয় না, তখন সরকার আমার সরকারের কাছে, বিএনপি ক্ষমতায় আসতে পারলে আমি আমার সরকারের কাছে, আশা করি আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সরকার হবে, এই সরকারের কাছে তখন আমি আমার এই অঞ্চলের পরিকল্পনা প্লেস করব এবং সেই অনুযায়ী আমি বাস্তবায়নের জন্য আমি তখন সহযোগিতা চাইব সরকারের কাছ থেকে। আপনার যে আরেকটি চরফ্যাশন এবং মনপুরা হচ্ছে আমাদের ভোলা যদি পুরো বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে থাকে, চরফ্যাশন থেকে মনপুরাটা একটু বিচ্ছিন্ন হয়ে আমরা বলতে পারি। তো ওইখানে যোগাযোগ ব্যবস্থা যদি আরও উন্নয়ন করা যায়, আর ওইখানে বিদ্যুৎ সংকটায়নের কথাও শোনা যায়, তো এই ব্যবস্থাগুলা যদি আমরা যদি আপনি জনপ্রতিনিধি হন, তাহলে এই ব্যবস্থাগুলো আপনি উন্নয়নের জন্য আর কি কি চিন্তা? চরফ্যাশন মনপুরার মানে জীবনমান একটু আলাদা। চরফ্যাশনের মানুষের জীবনমান ওই অঞ্চলের তুলনায় একটু ভালো, কিন্তু মনপুরা মানুষের ওখানে মাছ ধরা ছাড়া তেমন কোনো পেশা নাই। ওখানে নদী ভাঙ্গন রয়েছে, নদী ভাঙ্গনের হাত থেকে মনপুরাকে রক্ষা করতে হবে। আর বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান প্রয়োজন। ওখানে বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান করতে পারলে ওই অঞ্চলকে ঘিরেও কিছু পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব। যেমন ট্যুরিজমটাকে ওখানে প্রমোট করা যাবে। ট্যুরিজম যদি আমরা ওখানে প্রমোট করতে পারি, তো সেক্ষেত্রে
ওখানে মানুষের জীবনমান ডেভেলপ করবে, ওখানেও নতুন নতুন পেশা আমরা ইন্ট্রোডিউস করতে পারবো। তখন ওখানে ভালো মানের রিসোর্ট, হোটেল প্রয়োজন, ওখানে রাস্তাঘাট প্রয়োজন, ওখানে রাস্তাঘাট নেই বললেই চলে। আর পাশাপাশি ওখানে ট্যুরিস্টদের জন্য তখন ওয়াটার অ্যামিউজমেন্ট পার্ক হতে পারে, ওয়াচ টাওয়ার হতে পারে। তারপরে মনপুরা চারিদিকে যে বেরি বাঁধটা হচ্ছে, এই বাঁধটাকে যদি আমরা 4 লেন করতে পারি, এটা চরপেশনের ক্ষেত্রেও প্রযোজ্য। চরপেশন মনপুরার এই যে বেরি বাঁধ, এগুলো যদি আমরা 4 লেন করে যদি মেরিন ড্রাইভ করি, তো সেক্ষেত্রে এগুলো দেখার জন্য, এই সৌন্দর্য দেখার জন্য প্রচুর লোকজন আসবে এবং এটা অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে এটা ভূমিকা রাখবে। সামনে নির্বাচনে আপনি আপনি যদি জনপ্রতিনিধি হন, তাহলে এই যে চরপেশন মনপুরার চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসগত যেসব দিক আগেরকার সময় থেকে আমরা শুনেছি, ওগুলা আপনি শক্ত হাতে দমন করার জন্য আপনি কি কি পরিকল্পনা করবেন? না, আসলে গত 16 বছরের প্রেক্ষাপটটা আপনারা জানেন। গত 16 বছর চরপেশন এবং মনপুরা সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছিল। শুধু সন্ত্রাস হয়েছিল তা না, একটা সমাজে যা যা অনিয়ম থাকতে পারে সম্ভাব্য, প্রত্যেকটা অনিয়ম এই সমাজে ছিল। এখানে ছাত্ররা লেখাপড়া থেকে দূরে সরে গিয়েছিল, তার নকলের দিকে উৎসাহিত হয়েছে। তার কারণ এটা মাদকের ব্যবসায়িক রুটে পরিণত হয়েছিল। মাদকের ট্রানজিট হিসাবে চরপেশনকে গণনা করা হতো এবং তখন সরকার দলের এমপি থেকে আরম্ভ করে নেতাকর্মী যারা ছিল তারা এই ব্যবসাটা করত। যেই কারণে এই অঞ্চলের ছাত্র, যুব, তরুণ সমাজ কলুষিত হয়েছে। তারা চাঁদাবাজি করত, তারা দখলদারিত্ব করত, জুলুম করত এবং সর্বোপরি ওরা বিভিন্ন সন্ত্রাসে জড়িয়ে পড়ে। কারণ এই অন্যায় কাজগুলোকে বাস্তবায়ন করতে হলে সন্ত্রাস করা লাগে। তো এই বিষয়গুলি তখন এক ধরনের প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল। আমার নমিনেশন পাওয়ার পূর্ব পর্যন্ত এই বিষয়গুলি কম বেশি চলমান ছিল। আগে যারা এই অন্যায় কাজগুলো করত তারা বিএনপির কাছে এসে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছিল। 5ই অগাস্টের পর থেকে নমিনেশন পাওয়া পর্যন্ত এই সময়টার মধ্যে আমি শুনেছি কিছু অনিয়ম হয়েছে, কিছু চাঁদাবাজ, দখলদার, মাদক ব্যবসায়ী দলের নাম ভাঙিয়েছে। কিন্তু আমার বক্তব্য স্পষ্ট, চাঁদাবাজ, দখলদার, দুর্বৃত্ত, বিশেষ করে মাদক ব্যবসায়ী, এরা কোনোভাবেই দলে জায়গা পাবে না। এবং নেতাকর্মীদের বলেছি, সাধারণ মানুষকে বলেছি, আপনারা সাহস সঞ্চয় করুন, সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে আপনারা এদেরকে প্রতিহত করুন, ধরে ধরে পুলিশে দিবেন। আমি কথা দিচ্ছি, আমি কোনোদিন অপরাধীদেরকে ছাড়িয়ে আনার জন্য থানায় ফোন করব না। আমি আমার এই আপসহীন ভূমিকা থাকতে চাই। সর্বোপরি এখানে চোর ডাকাতের প্রাদুর্ভাব রয়েছে। পাশাপাশি এই ভোটের দিন পর্যন্ত এদেরকে আমরা ভালো হবার সুযোগ দিচ্ছি। ভোটের পরে আমরা এদের ব্যাপারে জিরো টলারেন্সে থাকবো। আপনার চরপেশন এবং মনপুরার শিক্ষাঙ্গনে কি কি পরিবর্তন করা যায়? আসলে আপনি যদি জনপ্রতিনিধি নির্বাচিত হন, চরপেশন মনপুরার শিক্ষা নিয়ে আপনার কী চিন্তা ভাবনা, খেলাধুলা নিয়ে কী চিন্তা ভাবনা, খেলাধুলার মান কীভাবে বাড়ানো যায়, শিক্ষার মান কীভাবে বাড়ানো যায় বলে মনে করেন? এখানে নকলের ব্যাপারে আমরা জিরো টলারেন্সে থাকবো, এটা বলে দিয়েছি। এর মধ্যে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে, 2টি কলেজ থেকে আমাকে ফোন করেছিল 5ই অগাস্টের পরে। তা আমি বলেছি কাউকে নকল করার কোনো সুযোগ দেওয়া হবে না। বলছে তাহলে তো এবার পাশের হার একদম নিচে নেমে যাবে। আমি তাতে কিছু যায় আসে না, আমরা কোয়ালিটি শিক্ষা চাই, মানে কোয়ালিটি এডুকেশন প্রয়োজন, আমার কোয়ান্টিটি তো প্রয়োজন নাই। আর কারিগরি শিক্ষায় আমরা এই অঞ্চলের ছাত্রদেরকে আমরা শিক্ষিত করতে চাই। এই জন্য তাদেরকে আমরা কর্মমুখী করতে চাই। কর্মমুখী করতে হলে সবাইকে যে উচ্চশিক্ষা শিক্ষিত হতে হবে, টারশিয়ারি লেভেলের শিক্ষা তো আমাদের সবার দরকার নাই। একটা হচ্ছে নিড বেসড এডুকেশন, একটা হচ্ছে নলেজ বেসড এডুকেশন। নিড বেসড এডুকেশনকে আমরা গুরুত্ব দেব আমাদের জীবন মানের উন্নতির জন্য এবং কর্মসংস্থানের ব্যবস্থার জন্য, যাতে একটা ছেলে পড়াশোনা করে দ্রুততম সময়ের মধ্যে সে তার স্কিলটা অনুযায়ী সে চাকরি পেতে পারে। জি, যে আমরা আমাদের অনুষ্ঠানের আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা শেষ পর্যায়ে আপনার থেকে জানতে চাইবো যে যারা তরুণ যুবক রয়েছে, তরুণ ভোটার রয়েছে, চরপেশন মনপুরাবাসী এবং তরুণ যুবকরা কেন আপনাকে ভোট দেবে, আসলে কেন আপনাকে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করবে বলে আপনি মনে করেন? তরুণদের নিয়ে সামগ্রিকভাবে আমাদের দল বিএনপির কিন্তু পরিকল্পনা রয়েছে। আমাদের নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যেই বলেছেন বিএনপি ক্ষমতায় আসলে প্রথম 18 মাসে
তরুণদের জন্য 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তিনি কিন্তু বলেননি যে ঘরে ঘরে চাকরি দেওয়া হবে। শুধু তাই নয়, চাকরি পাওয়ার আগ পর্যন্ত বেকার যারা থাকবে তাদেরকে 1 বছর পর্যন্ত বেকার ভাতা দেওয়া হবে এবং চাকরির জন্য তাদেরকে উপযোগী করে তোলা। এবং তরুণদের ঘিরে আরও পরিকল্পনা রয়েছে, যেমন লেখাপড়ার পাশাপাশি যারা খেলাধুলায় জীবনে পেশাদারিত্ব অর্জন করতে চায় তারা যাতে হতাশার মধ্যে না পড়ে, অর্থনৈতিক অসচ্ছলতার মধ্যে পড়ে না যায়, তার জন্য খেলাধুলাকে পেশা হিসেবে নেওয়ার সুযোগ করে দেওয়া হবে। 4র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে পাঠ্যপুস্তকে বাধ্যতামূলক করা হবে। যে যে খেলায় পারদর্শী তাকে সেই খেলায় পারদর্শী হওয়ার জন্য সহযোগিতা করা হবে এবং এদেরকেই আবার বিভিন্ন প্রতিষ্ঠানে তখন চাকরি দেওয়া হবে, কোথাও কোচ, কোথাও আম্পায়ার। নতুন বাংলাদেশের চার্টার হিসাবে ইতিমধ্যে বিএনপি 31 দফা জাতির সামনে উপস্থাপন করেছে। এই 31 দফার মধ্যে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের অধিকারের কথা বলা হয়েছে। একজন শিশু থেকে একজন বৃদ্ধ, কৃষক থেকে রাষ্ট্রপতি, ছাত্র থেকে শিক্ষক, রোগী থেকে ডাক্তার, কারখানার শ্রমিক থেকে কারখানার মালিক, নারী কিংবা পুরুষ, মুসলিম কিংবা অমুসলিম, সমতলে বাস করা বাঙালি কিংবা পাহাড়ে বাস করা ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী, প্রত্যেক শ্রেণী পেশার মানুষের অধিকারের কথা বলা হয়েছে। এখানে যেমন কৃষকের কথা বলা হয়েছে, এখানে প্রত্যেক মানুষের স্বাস্থ্য সেবার কথা বলা হয়েছে। এখানে নারীদের জন্য ফ্যামিলি কার্ডের কথা বলা হয়েছে। এখানে ছাত্রদেরকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার জন্য বলা হয়েছে, মাদক থেকে দূরে থাকার জন্য বলা হয়েছে। একইভাবে তরুণদের জন্য যে পরিকল্পনাগুলো নেওয়া হয়েছে এগুলোকে বাস্তবায়ন করার জন্য যে রকমের নেতৃত্ব প্রয়োজন, আমাদের নেতা জনাব তারেক রহমান সেই রকমের নেতৃত্ব আমাকে মনে করেছেন, এই জন্য এই অঞ্চলে আমাকে নমিনেশন দিয়েছেন। আমি আশা করি তরুণদের ঘিরে আগামী দিনের যে বাংলাদেশের পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে আমি খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারবো। এই কারণে তরুণরা আমাকে ভোট দেবে যদি তারা রিয়েলাইজ করতে পারে যে তাদের প্রতিনিধিত্ব করার যোগ্যতা আমি রাখি। জি, আপনি যদি আমার বয়সে থাকতেন, আমার বয়সী নয়নকে অথবা 23-24 বছরের নয়নকে আপনি কী উপদেশ দিতেন? প্রথম উপদেশ থাকবে লেখাপড়া করতে হবে, কারণ আমরা আগামী দিনের রাজনীতি এবং বাংলাদেশটা দেখতে চাই যুক্তির বিপরীতে যুক্তি, জ্ঞানের বিপরীতে জ্ঞান এবং মেধার বিপরীতে মেধা দিয়ে। এই জন্য যোগ্যতা অর্জন করতে হবে, সততাকে ধারণ করতে হবে। যদি আমরা বাংলাদেশে আগামী দিনে ন্যায়ভিত্তিক একটি মানবিক সমাজ গঠন করতে চাই তাহলে আমাদেরকে সর্বোপরি সব বিষয় নিয়ে আমাদের জ্ঞান আহরণ করতে হবে, কারণ আগামী দিনের রাজনীতি এবং দেশ হবে মেধা নির্ভর, যুক্তি নির্ভর। সেখানে সততা থাকতে হবে, দেশপ্রেম থাকতে হবে এবং চেষ্টা থাকবে যে যেই সফলতা জীবনে এসেছে সেটাকে মানুষের সেবা করার মধ্য দিয়ে সার্থক করতে হবে। জি, ধন্যবাদ আজকের আমাদের অতিথিকে। ভোলা 4 মনপুরা এবং চরপেশনবাসীর জনপ্রতিনিধি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক মনোনীত এবং বাংলাদেশ যুব দলের বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন দাদাকে